হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে গণদেবতা উপন্যাসের ভাষা বিচার। তো স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগে আমি গণদেবতা উপন্যাস থেকে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলির লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। ভাষা হলো ভাবের বাহন। একজন লেখকের নিজস্ব সম্পদ ভাষা। ভাষার মধ্য দিয়েই তার অভিরুচি ও প্রয়োগবিধি নিরূপিত হয়। যোগ্য লেখক ভাষার ক্ষেত্রেও নিজস্ব পরিমণ্ডল তৈরি করতে সক্ষম। আসলে ভাষার ওজস্বিতা না থাকলে ভাবের অলৌকিকত্ব পাঠকের সামনে ফুটিয়ে তোলা সম্ভবপর নয়। একটি রচনার গুণাবলী, চরিত্র বিচার ও শ্রেণী বিচারের পূর্বে যা আকর্ষণীয় তা হচ্ছে ভাষা। ভাষা টেনে নিয়ে যায় বিষয়ের গভীরে, তাই ভাষার আকর্ষণের গুণ অস্বীকার করা চলে না কোনো মতেই। কোনো রচনার কয়েক ছত্র পাঠ করলেই ধারণা করা যায় এই রচনা কার, অর্থাৎ কার রচনা পাঠ করা হচ্ছে। প্রত্যেক সাহিত্যিকই রচনায় নিজস্ব ভাষা প্রয়োগ করেন, যেটা তার মুনশিয়ানা। বিশেষত উপন্যাস শিল্পে চরিত্রের মনোগত বাসনা, উপলব্ধি এবং তারই সঙ্গে ঘটনার আবর্ত ভাষার বাতাবরণ নির্মাণের মধ্য দিয়েই নিরূপিত হয়। ভাষাই জানায় বিষয়ের তিক্ততা, বেদনাময়তা, বিষণ্ণতা, উজ্জ্বলতা বা ক্রোধদীপ্ততা। একালের ভাষা হয়ে উঠেছে তির্যক, জীবন হয়ে উঠেছে জটিল থেকে জটিলতর। ভাষা বিষয়ের পিছু পিছু তাকে অনুসরণ করে চলেছে। ভাষায় আছে নমনীয়তা, যখন যার তখন তার। ব্যক্তির যন্ত্রণা থেকে লেখকের উপলব্ধি সবেরই দায় বহন করতে হয় ভাষাকে। সকল ঔপন্যাসিক অবশ্যই সমানভাবে ভাষার প্রয়োগের ক্ষেত্রে সহমত নন। কেউ কেউ ভাষার ক্ষেত্রে ততখানি যত্নবান ও পরিশ্রমী হতে নারাজ। বঙ্কিমচন্দ্রের রচনায় ওজস্বিনী ভাষা, রবীন্দ্রনাথের সুগন্ধবহ কাব্য চমৎকারিত্বপূর্ণ ভাষা শরৎচন্দ্রের হাতে পড়ে সহজ ও আটপৌরে হয়ে উঠেছে। আর প্রচলিত শব্দসমূহ যে যথার্থ গুণের অস্তিত্ব প্রকাশে যোগ্য হুতুমি গদ্য সে আশ্বাস দিয়েছে। ভাষা বহতা নদীর মতো, অনবরত স্থানান্তরে তার আগ্রহ। আমাদের আলোচ্য ঔপন্যাসিক তারাশঙ্কর কল্লোলকালীন লেখক, কিন্তু কল্লোলীয় নন। আবার কল্লোলী উচ্ছ্বাস থেকেও তিনি মুক্ত। তার ভাষা বীরভূমি ও রৌদ্র গন্ধযুক্ত, নিরুত্তাপ, কিন্তু সম্পূর্ণ আবেগবিহীন নয়, বরঞ্চ প্রাণ প্রাচুর্যে ভরপুর। যেমন নান্নুরের পথে কবিতায় লেখক তারাপীঠের কাছাকাছি নান্নুরের তুলসী মূলের স্নিগ্ধতাকে দেখেছেন, তবু তার অধিকাংশ উপন্যাসের ক্ষেত্র বীরভূমের মাটি এবং ভাষাও সেই প্রান্তের। সহজ সাবলীল ও অন্তরঙ্গ চেষ্টাকৃত শব্দ সংযোজন বা বাক্বিস্তারের প্রয়োজন তার হয়নি। বর্ণনা ধর্মে তার আসক্তি আছে। রুক্ষ কঠোর ভূমির উপযুক্ত ভাষার ঐশ্বর্যের তিনি অধিকারী। তার রচিত চরিত্র দেখে কখনো চিন্তার প্রয়োজন হয় না তারা কোনো ভূমি সঞ্জাত। তারাশঙ্করের উপন্যাসে উচ্চবর্ণের মানুষ যারা আছেন তারা শিক্ষা ও সৃষ্টিতে বঙ্গদেশের যে কোনো প্রান্তের। আলোচ্য উপন্যাসে দেবু বা যতীন চৌধুরী বা ন্যায়রত্ন, তাছাড়াও দ্বারকা চৌধুরী যারা তার উপন্যাসে সংখ্যা গরিষ্ঠ, তারা ভূমি নির্ভর ভাষা প্রয়োগে স্বচ্ছন্দ। এ প্রসঙ্গে যতীনের ভাবনার কিছু অংশ উদ্ধৃত করি। পল্লীর ঘর জীর্ণ, শ্রীহীন, মানুষগুলি দুর্বল। চারিপাশে কেবল জঙ্গল, খানায় খন্দে পল্লীপথ দুর্গম। সেদিনের বৃষ্টিতে সমস্ত পথটাই কাদায় ভরিয়া উঠিয়াছে। স্নানের ও পানের জলের পুকুর দেখিয়া শিহরিয়া উঠিতে হয়। প্রকাণ্ড বড় দিঘি, কিন্তু জল আছে সামান্য খানিকটা স্থানে। গভীরতা মাত্র হাতখানেক কি হাত দেড়েক। সেদিন একটা লোককে সে পলুই চাপিয়া দিঘিতে মাছ ধরিতে দেখিয়াছিল। পাকে জলে ভালো করিয়া লোকটার কোমরও ডোবে নাই।
এই জাতীয় বহু বর্ণনায় উপন্যাসটি সমৃদ্ধ। এটি উপন্যাসের একটি অংশ মাত্র, অবশিষ্ট অধিকাংশ স্থান জুড়ে আছে গ্রামীণ মানুষেরা। তারাশঙ্কর জেনেছেন তাদেরকে, যাযাবর, সাপুড়ে, বায়েনকে, যারা সকলেই স্ব স্ব ভাষা নিয়ে বাংলা উপন্যাসের ভাষার পরিধিকে বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। আবার তারাশঙ্কর বর্ণনাবিমুখ নন। উপন্যাস বলেই চরিত্র সমূহের মনোবিশ্লেষণের প্রয়োজন। কোনো ক্ষেত্রেই কোনো কার্পণ্য করেননি লেখক। আর তার প্রকৃতি প্রেম বহন করেছে গন্ধে, গানে, বর্ণচ্ছটায় পল্লীর এক অনিন্দ্য রূপ। কবির কাব্যের মতোই এই গন্ধে, গানে, বর্ণচ্ছটায় যেন একটা মাদকতা আছে, কেমন একটা হাতছানির ইশারা আছে। এতে কতখানি উচ্ছ্বাস ধরা পড়েছে তার বিশ্লেষণ অপেক্ষা মনে পড়ে এ প্রকৃতি তার বড় প্রিয়। আমরা তো জানি তারাশঙ্করের স্বদেশপ্রেম, দেশের প্রতি প্রগাঢ় অকৃত্রিম অনুরাগ কতখানি। ভাষা ও বিষয়ানুরাগ ভাব বিহ্বল। তারাশঙ্কর গণদেবতা উপন্যাসে বর্ণনার জন্য যে আন্তরিকতা ও প্রযত্ন নিয়েছেন তার অধিকাংশ ব্যয়িত হয়েছে গ্রামীণ উৎসবের কথায়, ব্রতকথার কথকথায়। গ্রামীণ জীবনের উৎসব, নতুন ধানের নবান্ন, ইতু পূজা, লক্ষ্মী পূজা, এছাড়াও অমতির দিনে অর্থাৎ অম্বুবাচীর দিনে গ্রামীণ মানুষের লড়াই ইত্যাদি অনুষ্ঠানে গ্রামের মেয়েরা ব্রতকথা শুনে দেবু পণ্ডিতের শ্রী বিলুর কাছে। এছাড়া দেবুকে ব্রতকথার অপরাংশ পুরাণাশ্রিত কাহিনী শুনিয়েছেন শিবকালীপুরের দ্বারকা চৌধুরী ও মহাগ্রামের ন্যায়রত্ন মহাশয়। খুব আকর্ষণীয় হয়ে উঠেছে কাহিনী সমূহ নিরলঙ্কৃত বর্ণনার গুণে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখায় ও মুখের কথার মাধ্যমে জানা গেছে তারাশঙ্করের নাটকীয় বর্ণনা শক্তি, কাহিনী শোনাবার ক্ষমতার কথা। দ্বারকা চৌধুরী, বিশেষত ন্যায়রত্ন মহাশয়ের বর্ণনায় সেই তারাশঙ্করকে যেন প্রত্যক্ষ করা যায়। নিজে ভালো অভিনেতা ও বর্ণনাগুণের অধিকারী ছিলেন বলে ব্রতকথা, যা গ্রাম্য জীবনের একটি বিশিষ্ট অঙ্গ, তাকে উপযুক্ত ভূমিকা দিতে দ্বিধান্বিত হননি। অন্যদিকে গ্রামীণ মানুষের মুখের কথা যে তিনি ব্যবহার করেছেন তা অলঙ্কারহীন, সহজ ও একাভিমুখী। পাতুবায়েনের দারিক চৌধুরীর সঙ্গে কথোপকথনের সময় অবলীলাক্রমে তার স্ত্রী বোনের চরিত্র সম্পর্কে কটূক্তি, হিরুপালের নিজ মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় বাক্য ব্যবহার, পদ্ম ও হিরুর মায়ের উক্তি প্রত্যুক্তি আব্রুহীন ভাষায় প্রকাশ পেয়েছে। আবার শ্রীহরি ও দাসজির কামপ্রবণ রসালাপ। দাসজি হেসে বললেন, বেশ তো, কামার্নি তো আর নিঃসংসর্গ নয়। বেটাকে যখন জব্দই করবে তখন ঘরের হাড়িশুদ্ধ এটো করে দাও না। আবার দুর্গার শরীরী সুলভ কণ্ঠস্বর দেবুকে সে বলে, তোমার গিন্নি যে আমার বিলু দিদি, তুমি যে আমার জামাইবাবু। অন্যদিকে আবার সে সহজ অন্তরঙ্গ সেবাপরায়ণ, দুই স্পষ্ট প্রকাশিত। সবচেয়ে মজার উক্তি হরেন ঘোষালের, সে স্বভাবত উচ্ছ্বাসপ্রবণ, অন্যদিকে ইংরেজি শব্দ প্রকাশে উৎসাহী, কিন্তু বিদ্যার ভাণ্ডার তার তেমন সমৃদ্ধ নয়। তবু তার বাড়ির নাম রেখেছে ঘোষাল হাউস। তার বাড়ির ঘরে লেখা পার্লার, একটি ঘরে লেখা স্টাডি। গাছ সংক্রান্ত ঘটনা নিয়ে দেবু হিরুতে যখন দ্বন্দ্ব চলছে, শ্রীহরিকে ঘোষাল বলছে, ইয়েস, গাছ ইজ গাছ অ্যান্ড পথ ইজ পথ, বাট ম্যান ইজ ম্যান আফটার অল। আবার হিরু যখন চণ্ডীমণ্ডপ বাঁধিয়ে দেবার প্রতিশ্রুতি দিচ্ছে, ষষ্ঠীতলা বাধাতেও আপত্তি করছে না, ভবেশকুরো ভ্রাতুষ্পুত্রের গৌরবে ভাবাবেগে অভিভূত, তখন হরেন ঘোষাল উক্তি করেছে, হি উইল ডাই, হিরু এবার নিশ্চয় মরবে। হঠাৎ এত বড় সাধু, এ তো ভালো লক্ষণ নয়। মতিভ্রম, দিস ইজ মতিভ্রম। এছাড়া যতীনবাবুকে তো ব্রাদার ছাড়া কথাই নেই। আসলে তারাশঙ্কর গুরুগম্ভীর বক্তব্যের মধ্যে মাত্র কিছু বাক্যের মধ্য দিয়ে ম্যাট্রিক পাস, তবু জ্ঞানগম্যের বালাই কম, নিজের বিদ্যা জাহেরে ইচ্ছুক হরেনকে উজ্জ্বল করে তুলেছেন। এছাড়াও তিনি বেশ কিছু শিশু কিশোর চরিত্রের সংযোজন করেছেন, যাদের মুখের ভাষা ও উপন্যাসকে একটা অন্য মাত্রা দিয়েছে। নেলো বৈরাগীদের ছেলে ভালো ছবি আঁকে, তাই যতীনবাবু তাকে ছবি আঁকা শিখতে বলেছেন। এছাড়াও তারিণীর অনাথ পুত্র উচ্চিংড়ে ও তার অনুচর গোবরার সন্ধান পাওয়া যায়। উচ্চিংড়ে চপল স্বভাবে, তবে পদ্মের শাসনে কিছুটা শান্ত হলেও একবার ঘরের বাইরে বেরুলে মাথায় বদবুদ্ধি চাপে, আর তখন গোবরাকে বলে,
এই ঘোড়াটা ধর দেখি, ওইটার উপর চেপে দুজনা চলে যাব, তোর কাপড়টা খোল, নাগাম করব। কল্লোলীয়দের অধিকাংশের বাক্যবিন্যাসে যে সাহিত্যমনস্ক ভাষা চরিত্র নির্বিশেষে দেখা গেছে, তারাশঙ্কর সেখানে স্বাতন্ত্র্যের পরিচয় দিয়ে প্রয়োজনীয় স্থানে উপযুক্ত শব্দাবলী ব্যবহার করেছেন। একজন ছোট জমিদার শিক্ষা ও সংস্কৃতিতে পারঙ্গম লেখক চরিত্রের কত কাছাকাছি যেতে পারলে বিশ্বাসযোগ্য শব্দ সংযোজন করতে পারেন, তারাশঙ্করের সন্নিহিত না হলে জানা যেত না। বস্তুধর্মিতা যা উপন্যাসের প্রাথমিক শর্ত, বাংলা উপন্যাসে তা লঙ্ঘিত হয়েছে বহু ক্ষেত্রে। তারাশঙ্কর সে ব্যাপারে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তারাশঙ্কর ভাষার কারুকৃতির প্রতি অতি মনোযোগী না হয়ে কাহিনী ও চরিত্রের উপর জোর দিয়েছেন। বলতে দ্বিধা নেই, খুব সূক্ষ্ম ও জটিল বিষয়বস্তু তিনি গ্রহণ করেননি। বঙ্কিমী ভাষার জন্য তার প্রচেষ্টাও ছিল না, তাকে আকর্ষণীয় করে তুলতে চাননি। স্বভাবত খুব ঐশ্বর্যশালী ভাষা নয়, তবু সাধারণ পাঠকের কাছে তিনি আদরণীয় ছিলেন। জীবনের অকৃত্রিম কাহিনী পরিবেশনের জন্য বিদগ্ধ পাঠকের কাছে তার সম্মান একজন খাঁটি লেখকের সকল গুণের জন্য মূলত পরবর্তীকালের বহু রচনায় সূক্ষ্মতার সাক্ষাৎ লাভ করা গেছে। তবু তার আসল জগৎ অকৃত্রিমতায় ঘেরা জীবনী, সেখানকার উপযুক্ত ভাষা চয়নে তিনি যে যোগ্য ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহই নেই। আঞ্চলিক সাহিত্য যে বিশ্বজনীন শ্রেষ্ঠত্বের অধিকার দাবি করতে পারে বাংলা সাহিত্যে, সেটুকুর জন্য বারংবার তারাশঙ্করের কাছেই যেতে হয়। এই গৌরবের মূল্য পরিমাপ করবে কে? তো স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।